জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মোন্নাফ রশিদ। 4 দিনের সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15টার দিকে হাইনান প্রদেশের বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান প্রদেশটির সহকারী গভর্নর ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে বুধবার দুপুর 1টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে গেলেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সূর্যোদয়ের সময় ফুল দিয়ে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর কিছুক্ষণ পর ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর সদস্যরা। দেশের জন্য জীবন দানকারীদের স্মরণে তখন বেজে ওঠে ভিগলের করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেয়া শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকরা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের পর কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা বলেন, ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, 71-এর স্বাধীনতা ধরে রাখতে হবে। মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, মতপার্থক্য রয়েছে। যার যার রাজনৈতিক আদর্শ অনুযায়ী সমালোচনা হবে, তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দল এক। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই কথায় বিশ্বাস রাখতে চায় বিএনপি। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি চায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায় বিচার সাম্য থাকবে। এ সময় তিনি বলেন, ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। যারা ৭১ ও ২৪-কে নিয়ে বিরোধী অবস্থা তৈরি করছে তাদের উদ্দেশ্য অসৎ। তারা গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারেনি। ঐক্য বিনষ্ট হয়নি, তবে ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না বলেও জানান নাহিদ। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। পরিবারের সাথে ঈদ উদযাপনে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। সবশেষ খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, সদরঘাটে লঞ্চে যাত্রীদের কেমন চাপ দেখছেন? লঞ্চের সব সময় মতো লঞ্চ ছাড়ছে কিনা বা কোনো সংকট দেখছেন কিনা? মুন্নাফ, যদি চাপের কথা বলতে হয় তাহলে ঈদ উপলক্ষে আমরা স্বাভাবিকভাবে যেরকম চাপ আগে দেখতাম সেরকম চাপ কিছুটা কম, অর্থাৎ যেগুলো ভোলা, হাতিয়া, ইলিশা বা ভোলা চর, ফ্যাশন এইসব অঞ্চলে যেগুলো লঞ্চগুলো ছাড়ে সেই জায়গাগুলোয় কিছুটা চাপ থাকলেও অর্থাৎ বরিশাল, পটুয়াখালী বা এই রুটের লঞ্চগুলো খুব একটা যাত্রী দেখা যাচ্ছে না। তবে কোনো অংশে এখানে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, তবে লঞ্চ ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে কোনো ধরনের কমতি বা ঘাটতি তারা রাখেনি বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এবারে কিন্তু মোট ৩৮টি রুটে লঞ্চ চলাচল করবে ঈদ উপলক্ষে। সেই সাথে কিন্তু ১৭৫টি লঞ্চ রেডি করে রাখা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে যদি কোনো রকম যাত্রীর প্রেশার বা যাত্রীর চাপ যদি বাড়ে সেই উপলক্ষে লঞ্চ আরও বাড়ানো যাবে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, আজকে জাতীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন ধারণা করা হচ্ছিল, আজকে থেকে এক অংশ বাড়ি ফিরতে শুরু করবে। সেই ধারাবাহিকতা আমরা এখানে এসেছিলাম, তবে সেরকম চাপ যে আমরা খুব একটা লক্ষ্য করতে পারিনি। তবে লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত লঞ্চ বুকিং বা আগে যেরকম অগ্রিম লঞ্চের কেবিন রেখে দেওয়া হতো সেরকম পরিস্থিতি এখন আর নেই। অর্থাৎ স্বাভাবিকভাবে এখন এখানে লঞ্চে এসে কিন্তু অনেকে কেবিন রাখছেন, অনেক কেবিন খালি রেখে কিন্তু তারা লঞ্চ ছেড়ে যাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত ঈদের যে আমেজ তারা পুরোপুরি এখনও লঞ্চ সদরঘাটে কিন্তু নৌপথে যাত্রীদের মাঝে আসেনি। অনেকেই যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, অনেক যাত্রীরাই কিন্তু সেই সড়ক পথ ব্যবহার করছে। আবার অনেক যাত্রী যারা পরিবার নিয়ে আসলে বাড়িতে ঈদ করতে যাচ্ছেন, কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়া ঈদ করতে চাচ্ছে, অর্থাৎ একটু সময় লাগলো, একটু নিরিবিলি বাড়িতে পৌঁছতে চান, তারা কিন্তু লঞ্চে আসছে এবং তার কেবিন নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যেটা তৃতীয় শ্রেণী বা ডেক যাত্রী যেটা বলে সেই যাত্রীগুলো আমরা দেখলাম খুব একটা বেশি ভরা যাচ্ছেন, অর্থাৎ মোটামুটি খালি রেখে লঞ্চ স্বাভাবিকভাবে যেরকমটা যায় সেরকম যাচ্ছে। অর্থাৎ ঈদ উপলক্ষে যে চাপ সেটা কিন্তু এখন এক প্রকার নেই। তবে লঞ্চের কোনো রকম দুর্ঘটনা এড়াতে কিন্তু আজ থেকে কিন্তু 10 দিন বাল্কহেড চলবে না, বালুর জাহাজগুলো আছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। একই সাথে ভাসমান দোকানপাট, অর্থাৎ এখানে যাত্রীরা যেন নির্বিঘ্নে এসে লঞ্চে চড়তে পারে সেই স্বার্থে কিন্তু তারা কোনো রকম ভাসমান দোকান এখানে অবস্থান করতে দিচ্ছে না। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নৌ পুলিশের 75 জন পুলিশ কিন্তু এখানে নিয়োজিত করা হচ্ছে। প্রতিদিন তারা ভাগ করে আর কি 3 শিফটে করে তারা এই দায়িত্ব পালন করবে। তবে এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে যে ভোলা, চরফেশন, হাতিয়া এই রুট ছাড়া বাকি রুটগুলোতে খুব বেশি একটা ঈদের চাপ লক্ষ্য করা যাচ্ছে না। তো মুন্নাফ, সদরঘাট থেকে ঈদ উল ফিতর উপলক্ষে নৌযাত্রীদের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। পরিবারের সাথে ঈদ উদযাপনে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। সে খবর সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। অতিরিক্ত ভাড়া আদায়ের অল্প কিছু অভিযোগ ছাড়া এবারের ঈদ যাত্রা সন্তুষ্টজনক বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং শেষে তিনি একথা বলেন। বিআরটিএ চেয়ারম্যান বলেন, বিআরটিএ, সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি সহ সব পক্ষের উদ্যোগে ঈদ যাত্রায় স্বস্তি ফেরানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনালে কিছু অভিযোগ পাওয়া গেছে, সেখানে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
আমরা সবাই মিলে চাচ্ছি যে মানুষের জন্য স্মুথ একটা ঢাকার বাইরে যারা যেতে চায় তারা যেন যেতে পারে। কোনো অভিযোগ আপাতত আমরা মহাখালীতে পাইনি, মহাখালীতে কোনো অভিযোগ পাইনি। বেশ কিছু অভিযোগ সায়দাবাদে পেয়েছি, ওখানে আমরা জরিমানা করেছি। গাবতলীতে পেয়েছি, আমরা জরিমানা করেছি। সব প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের সাথে আছে। মূলত আমরা চাচ্ছি মালিকের পক্ষ এবং শ্রমিকের পক্ষ যারা আছেন তারা আমাদের সাথে আছে। ফলে তারা যদি আমাদের সাথে থাকে, অন্য ডিপার্টমেন্ট যদি থাকে, তাহলে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, অন্য কোনো হয়রানি, মলমপাটি, অজ্ঞানপাটি, এগুলো আমরা আশা করি যেগুলো থাকবে। কালরাত্রিতে অসীমের পানে যাত্রা শুরু করলেন ছায়ানটের অন্যতম ধ্রুবতারা সানজিদা খাতুন। শুদ্ধ সঙ্গীত চর্চায় ছিল তার প্রাণ, তাই তো ফুলেল শ্রদ্ধায় গানে গানেই বিদায় জানানো হয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সর্বত্র সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজের স্বাক্ষর রেখে গেছেন। ছায়ানটের মাধ্যমে সারা দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা, শিক্ষা ও বিকাশ ঘটিয়েছেন। সেই ছায়ানট প্রতিষ্ঠা পেয়েছে সানজিদা খাতুনের হাত ধরেই। 92 বছর বয়সী সানজিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন এই ভাষা সৈনিক। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশের সর্বোচ্চ 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। প্রাণ গেছে কমপক্ষে 24 জনের। এদের মধ্যে আগুন নেভাতে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়েও প্রাণ গেছে একজনের। 1300 বছরের পুরনো মন্দির সহ বিধ্বস্ত হয়েছে 200-র বেশি স্থাপনা। পুড়ে ছাই হয়েছে 43,000 একরের বেশি এলাকা। আহত বা অগ্নিদগ্ধ হয়েছে 19 জন। নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়েছে 27,000 মানুষ। 130টির বেশি হেলিকপ্টার আর কয়েকশো যান নিয়ে আগুন নেভানোর কাজে ব্যস্ত প্রায় 9,000 ফায়ার সার্ভিস কর্মী। মঙ্গলবার আগুন অনেকটা নেভাতে সফল হলে বাতাসের বেগ বাড়তে থাকায় রাতভর আংশিক বন্ধ ছিল অভিযান। শুষ্ক মৌসুম আর তীব্র বাতাসে আগুন আবারও বাড়বে বলে আভাস রয়েছে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আন্দং এলাকা। দাবানল নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডক-সু। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর দিয়ে কলকাতা হয়ে বিকেল 5টায় দেশে ফেরেন জামালরা। জানা গেছে বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। সেখানে গিয়ে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আগামী 10 জুন হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে তার। এদিকে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় হামজার বাকি সতীর্থদের কেউ কেউ ক্লাবে যোগ দেবেন, যদিও অধিকাংশ ফুটবলার ঈদ পালন করতে ছুটি কাটাবেন। 11 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলের দ্বিতীয় লিগ। তখন জামাল তপুদের ব্যস্ততা বাড়বে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।